তেলের পাম্পের লাইনেই যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, ছিটে ফোটা নেই উন্নতি। কোরবানির ঈদের আগেই সমন্বয় করা হবে বাসের ভাড়া। নিত্যপণ্যের সংকট না থাকলেও দামে লাগাম ছাড়া বিক্রেতাদের লম্বা অজুহাত, সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দায়িত্বশীলদের বুলিতেই আটকা। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারে কারিকুলাম পরিবর্তনের বিকল্প দেখছেন না শিক্ষামন্ত্রী। নওগাঁ নিয়ামতপুরে এক পরিবারের 4 জনের রহস্যজনক মৃত্যু। টেকনাফের গহীন পাহাড়ে রক্তাক্ত 3 মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন। ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা ক্ষীণ, জানালেন ট্রাম্প। চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ফের হামলার হুঁশিয়ারি। হঠাৎ করে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে প্রভাব পড়ছে জনজীবনে। আবার তেলের দাম বাড়লেও পাম্পে লাইন কমার কোনো লক্ষণই নেই। সেই সাথে পরিবহন ভাড়া, নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্তরা পড়েছেন চরম সংকটে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম এই কমে তো এই বাড়ে। এই ইঁদুর দৌড়ে চিড়েচ্যাপ্টা বিভিন্ন দেশ, বাংলাদেশ যার সবচেয়ে ভুক্তভোগী। তেলের দাম বাড়ানোর পরও পাম্পের দৃশ্যে কোনো পরিবর্তন নেই। সেই লাইন, সেই দুর্ভোগ, সেই অনিশ্চয়তা। একবার শাইন কলেজ থেকে আইছি ভাই, একবার ওই যে মোয়াখালী ব্রিজের গোড়ার থেকে রাত 4টা বাজে আইছি। ভোগান্তি তো অনেক বড় সিরিয়াল, এটা হলো ভোগান্তি, আর কিছু না। অনেক কষ্ট, গরমের সময় অনেক কষ্ট লাগে। শাইন কলেজের সামনে রাত 1:30টায় এই পর্যন্ত আছে। প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতেছে, এই কারণে মানুষের আর কি এই এত ভোগান্তি, দীর্ঘ লাইন। নিউজ পাচ্ছি তেল ভরপুর আছে, কিন্তু আমরা সেই 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পরে আমরা সীমিত তেল পাচ্ছি। তেল গ্যাসের দাম বৃদ্ধির ফলে এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের ওপর। হঠাৎ করে যে সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে গেছে, ধরেন মধ্যবিত্ত যারা অনেকে অল্প বেতনে কাজ করে ওদের তো অনেক অসুবিধা হয়ে যায়। হঠাৎ করে তরমুজের দামও পায় প্রতিদিকে 10 টাকা বাড়ি গেছে। বেশি গাড়ি বেরোতে মাল আনতে হয়, এই জন্য মালের দাম বেশি। আমগো যেবিল কামাই তো 800-900 টাকা আধা বেলা, এনে মনে করেন 400 টাকা কামাইতে কষ্ট হয়ে যেতেছে, মানে অর্ধেকের কমে নামে গেছে। জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে অল্প আয়ের মানুষ, বাজারে এসে অনেকেই দিশেহারা। আমাদের মধ্যবিত্তদের যেমন অনেক সমস্যা হচ্ছে, আমাদের থেকে যারা আরো নিম্নে আছে তাদের তো আরো সমস্যা। আমাদের গ্যাসের গাড়ি, যার কারণে আমরা চালাইতে পারতেছি। আর তেলের যে সংকট, তাতে গাড়ি বেশিরভাগই চলবো না, মেলা গাড়ি বন্ধ হয়ে যাবে। যা কামায় তার সাথে খরচা বেশি হয়ে যায়। এখন যদি গ্যাস তেলের দাম বাড়ে তাহলে যে আরো প্রভাব পড়বে। বিশ্ব পরিস্থিতিতে কিছুটা চাপ জনগণ মেনে নিলেও সিন্ডিকেটের কারণে অস্বাভাবিক পরিস্থিতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি এখন জোরালো হচ্ছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের পরিস্থিতির খবর জানাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, জ্বালানি তেলের দামের তো সমন্বয় হয়েছে, এখন আসলে আপনি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখছেন কিনা? গ্রাহকরা তাদের চাহিদা মতন তেল পাচ্ছেন বলে কি শুনেছেন কিনা? তাসনুবা, যেমনটি বলছিলেন, আমি মহাখালীর একটি পেট্রোল পাম্পে রয়েছি। এখানে কিন্তু আসলে গ্রাহকের যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু আসলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। মূলত রেশনিং পদ্ধতিতে বাইকে 500 টাকা তেল দেওয়া হচ্ছে এবং প্রাইভেট কারে 3000 থেকে 3500 টাকা তেল সরবরাহ করা হচ্ছে। আপনার মাধ্যমে যদি আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গত 28 ফেব্রুয়ারির পর থেকেই যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেটির কারণে কিন্তু বাংলাদেশে জ্বালানি সংকটের এবং এটি নিয়ে যে একটি অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতা কিন্তু এখনও কাটেনি। তেলের বাজারে সমন্বয় করা হয়েছে, তবুও পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ লাইন, দীর্ঘ অপেক্ষা। আমরা এই যে পাম্পটিতে অবস্থান করছি, এখানেও কিন্তু একই দৃশ্য লক্ষ্য করতে পারছি। মূলত কিছু সময় আগে, অর্থাৎ 6টার কিছু সময় পরে কিন্তু এই পাম্পটি খোলা হয়েছে। আমরা পাম্প কর্তৃপক্ষের এখানে যিনি রয়েছেন দায়িত্বে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কি হিসাবে আসলে তেল সরবরাহ করছেন? জি, আপনারা বাইকে কি কতটুকু তেল দিচ্ছেন? 500 টাকা করে দিচ্ছি বাইকে, আর গাড়িতে 3500 এমন। তেলের দাম বৃদ্ধির পরে কি লাইন কমেছে না বৃদ্ধি পেয়েছে? না, লাইন কমার কিছু নাই। আমরা তেল দিয়ে যাচ্ছি, সারা রাত পাম্প চললে সারা রাত ওই লাইন থেকে দীর্ঘ লম্বা লাইন এখনো কমে নাই, আগের মতোই লম্বা। ধন্যবাদ। তাসনুবা, শুনছিলেন আসলে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে দিন রাত তারা আসলে তেল সরবরাহ করে যাচ্ছেন, অর্থাৎ ডিপো থেকে পাম্পে যে তেল নিয়ে আসা হচ্ছে সেটা সরবরাহ করছে, তবে ভোক্তার যে চাহিদা সেটি কিন্তু আসলে তারা মেটাতে আসলে সক্ষম নয়, এমনটি কিন্তু আসলে বলছিলেন। এ ছিল আমার কাছে মহাখালী থেকে বর্তমানে সবশেষ।
পার্থ, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাস ভাড়া সমন্বয়ে কাজ চলছে। ঈদুল আজহার আগেই সেই ভাড়া সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে তুলে ধরতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন উপদেষ্টা। জানান, বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় নিশ্চিতভাবেই দ্রব্যমূল্য ও যাতায়াত ভাড়া বেড়ে যাবে, তবে তা যেন সহনীয় মাত্রায় হয় সে ব্যাপারে কাজ করছে সরকার। জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক নতুন এয়ার ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে। আগামীতে বর্ষবরণ অনুষ্ঠানকে বহুমাত্রিক রূপ দিতে এশিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন উৎসবকে একত্র করে একসাথে পালন করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আমাদের এই আলোচনা চলছে, এটা কত নাগাদ না, রাদার আমরা বলি যে একটু সময় নিয়েও যদি আমরা একটা বেটার ডিল, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার থেকে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে এটা বলে রাখা ভালো, কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। দোকান নিত্য পণ্যে ঠাসা, কিন্তু দাম সাধারণের নাগালের বাইরে। চড়া দামের জন্য বিক্রেতার অজুহাতের নেই কমতি। আমদানিকারক, সরবরাহকারী, পাইকারি বিক্রেতা থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত নানামুখী সিন্ডিকেটের কষাঘাতে পিষ্ট অসহায় ভোক্তা। সরকার আসে, সরকার যায়, কিন্তু সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি থেকে যায় কেবল দায়িত্বশীলদের বুলিতেই। হিউজ তেল আছে কিন্তু ওনারা দিচ্ছে না, ইচ্ছাকৃতভাবে তেল অফ করে রাখছে। পিআইপি গাড়ি ঢুকছে, ওদের সুপারিশের গাড়ি ঢুকছে, ওদের টাকা গাড়ি ঢুকাচ্ছে, ওদিক দিয়ে ফুল ট্যাঙ্কি করে দিচ্ছে আর আমাদেরকে ভোগান্তি। সরকারের তো তেল আছে পর্যাপ্ত পরিমাণ, কেন আনতেছো না, কেন দিতেছো না জনগণকে? এটা অবশ্যই সিন্ডিকেটের ব্যাপার আছে। সরকারের দাবি পণ্যের ঘাটতি নেই, কিন্তু বাজারে সে দাবির সত্যতা মেলে না। জ্বালানি তেল থেকে শুরু করে ভোজ্য তেল, চাল, ডাল, ডিম, যেখানেই সংকট সেখানে কাজ করে অদৃশ্য হাত বা সিন্ডিকেট। এতে প্রশ্ন জাগে, দেশের বাজার কার নিয়ন্ত্রণে? আওয়ামী লীগ আমলে হয়তো এই প্রশ্নের উত্তর সহজে মিলত, কারণ ভোজ্য তেল, ডাল, চিনিসহ আমদানি পণ্যের নিয়ন্ত্রণ ছিল গুটি কয়েক শিল্প গ্রুপের হাতে, যাদের ইচ্ছেতেই নির্ধারিত হতো পণ্যের দর। কিন্তু গণঅভ্যুত্থানের পর বিতর্কিতরা পালিয়ে গেলেও বাজারে সক্রিয় ছিল সিন্ডিকেট। নির্দলীয় সরকারের দায়িত্বশীলরা ঘোষণা দিয়েও তা ভাঙতে না পেরে অসহায়ত্বের কথাই বলে গেছেন। শর্ট করে কিন্তু একটা কথা, ডোন্ট রক দ্য বোট, নৌকা একেবারে নাড়িয়ে দিবেন না, আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে। আমরা আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে নিচ্ছি, আমরা একেবারে যে জানি না তা না, আমরা নেব। এখানে আপনাদের সহযোগিতা, আপনারা যদি বলেন হয় নাই কিছু, আমি নাম বলবো না, কয়েকদিন আগে শুনলাম এই 1 মাসে আমি মরতেও সন্তুষ্ট নাই বলেছিলাম। ক্ষমতার পালাবদলে আবারও নির্বাচিত সরকার দায়িত্বে, কিন্তু তারাও এখন বাজার অস্থিতিশীলতার জন্য দুষছেন সেই সিন্ডিকেটকেই। কোন সিন্ডিকেটের অধীনে বাজার নিয়ন্ত্রিত হয় এই কথা, এই স্মৃতি বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা বিদায় দেব। বাণিজ্য মন্ত্রীর এমন হুঁশিয়ারি আদতেও কি বাস্তবায়ন সম্ভব? এই ব্যবসায়ী যারা আছে তারা ব্যাংক তাদের নিয়ন্ত্রণে, এবং ইভেন আপনাদের মিডিয়াও কিন্তু তাদের কাছে। আপনি দেখবেন যে প্রত্যেকটা মিডিয়ার মালিক কিন্তু এরকম কর্পোরেট গ্রুপগুলো। এই 4-5টা কোম্পানি যখন এটা তাদের হাতে চলে যায়, তখন এরা কিন্তু সেই বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু টোটাল আমার জিডিপির তাদের কন্ট্রিবিউশন কিন্তু 82%। আর টিআইবির নির্বাহী পরিচালক জানান, কেবল কথার ফুলঝুরিতে বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব না। সিন্ডিকেটের যে প্রভাব, সেটা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব যাদের উপরে, তারাই তাদের ভূমিকাটা পালন করতে ব্যর্থতার পরিচয় দেয় ধারাবাহিকভাবে। আর অতীতেও তাই হয়েছে, এখনো পর্যন্ত আমরা তাই দেখতে পাচ্ছি। তার একটা অন্যতম কারণ হচ্ছে যারা সিন্ডিকেটের মূল হোতা তারা খুব প্রভাবশালী, তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতাসীনদের সাথে যারা ক্ষমতার অধিকারী তাদের সাথে যোগ সাজস থাকে, সব সম্পর্ক থাকে, যার ফলে যারা নিয়ন্ত্রণকারী তারাই কিন্তু সিন্ডিকেটের সুরক্ষাকারী সুবিধাভোগী লাভবান হয়ে যান, যার ফলে এটা একটা ধারাবাহিকভাবে চলতে থাকে। নিত্যপণ্যের বাজার কারসাজি মুক্ত রাখতে পণ্যের আমদানি ও সরবরাহ ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে সার্বক্ষণিক নজরদারি ও চাহিদা অনুযায়ী যোগান নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। রিফাত হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা শেষে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য কারিকুলাম পরিবর্তনের কোনো বিকল্প নেই। এরই মধ্যে এ বিষয়ে এনসিটিবিকে নিয়ে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি পিএসসি ও জেএসসি পরীক্ষা আর ফিরবে না বলেও মত দেন। মঙ্গলবার সকাল 10টায় সারা দেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রায় 18.5 লাখ শিক্ষার্থী অংশ নেয় এই পরীক্ষায়। এবার পরীক্ষায় বেশ কিছু নতুন নির্দেশনা ছিল মন্ত্রণালয় থেকে। তার মধ্যে সব কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল অন্যতম, যাতে কেন্দ্রীয়ভাবেও পর্যবেক্ষণ করা গেছে সারা দেশের পরীক্ষা কক্ষ। সকালে রাজধানী এবং আশপাশের বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আগের মতোই কাউকে না জানিয়েই বিভিন্ন কেন্দ্রে হানা দেন তিনি। সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। সরকারের পক্ষ থেকে আমরা বলেছি আনন্দময় শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। আমাদের যারা এই কোমলমতি ছাত্রছাত্রী রয়েছে তারা যেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, তাদের যে সৃজনশীলতা, মননশীলতা, সুশিক্ষা সেটা যেন ওদেরকে প্রদান করতে পারি। দুপুরে সংবাদ সম্মেলনে পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি জানান মন্ত্রী। প্রশ্নের জবাবে বলেন, পিএসসি ও জেএসসি পরীক্ষা চালুর কোনো পরিকল্পনা নেই। এই পিএসসি জেএসসি যে পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছিল সেটা স্টেক হোল্ডাররা, অংশীজনরা চায়নি বলেই লাস্ট গভর্নমেন্টই বন্ধ করেছিলেন। যারা শুরু করেছিলেন তারাই বন্ধ করেছিলেন। অতএব এটা যেহেতু অলরেডি টেস্টেড মেথড, অতএব এটাকে আমরা আবার রিভাইটালাইজ করব বলে আমি আশা করি না, কারণ ইট ইজ অলরেডি টেস্টেড। মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার মান বাড়াতে কারিকুলাম পরিবর্তনের কোনো বিকল্প নেই। কারিকুলাম নিয়ে আমরা বিশেষজ্ঞদেরকে, আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই তাদেরকে কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি, তারা কাজ করছে। এখন থেকে আমার ননস্টপ কারিকুলামের উপর সুপারভিশনেই আমি কাজ করব সামনের কয়েকটা দিন, দেখি কি করা যায়। করতেই হবে, এর কোনো বিকল্প নেই। গতবারের চেয়ে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমার বিষয় অবগত জানিয়ে সামনে এর পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সরকারি দল বিএনপি ও বিরোধী জোটের প্রার্থীরা। বিএনপির 36 জন ও জামায়াত সহ বিরোধী দলের 13 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন নির্বাচন কমিশনে। সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকেই প্রার্থীরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসতে শুরু করেন। প্রথমেই জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের 13 জন প্রার্থী একই সাথে মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেওয়ার শেষে সভাকক্ষে ইসি রিটার্নিং সচিব আক্তার আহমেদ সহ রিটার্নিং অফিসারের সাথে বৈঠকে বসেন তারা। পরে ব্রিফ করেন জামাতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 11 দলীয় ঐক্য 13টি আসন তার ন্যায্য প্রাপ্ত ইচ্ছা সেই অনুযায়ী আজকে নমিনেশন পেপার দাখিল করেছে। আমরা 8টি আসন আমাদের দলের জন্য, রেশিও অনুযায়ী এনসিভির একটা, আমরা বাকি 4টা আসনকে আমাদের শরিক দলের জন্য আমাদের জোটকে আমরা অ্যাকোমোডেট করেছি। বিএনপি প্রার্থীরাও একে একে আসেন মনোনয়ন জমা দিতে। আমার প্রথম এজেন্ডাই হচ্ছে মানে মানুষের সেবা করা, মানুষকে খুশি করা। সো মানুষকে খুশি করার জন্য যা যা করার দরকার আমি প্রত্যেকটি সেক্টরে কাজ করার চেষ্টা করব। আমাদের যে বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ, সেটাকে মাথায় রেখে বাংলাদেশকে আমরা বিশ্বের মঞ্চে কিভাবে আমরা পৌঁছে দিব আমাদের উন্নয়নের সপক্ষে, সেটি আমার প্রথম এবং প্রত্যাশা। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়নপত্র বাছাই 22 ও 23 এপ্রিল। নির্বাচন হবে 12ই মে। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতিতে গুপ্ত লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কাল বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম। সিটি কলেজ ক্যাম্পাসের একটি ভবনে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস।
পরে ছাত্রদলের একাংশ সেখানে গিয়ে ছাত্র শব্দ মুছে গুপ্ত শব্দ লিখে দেয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। দুপুরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পরে শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনার জেরে নগরের নিউ মার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। এই সময় বিপরীত পাশে অবস্থান নেয় ছাত্রদল। আবারও শুরু হয় সংঘর্ষ। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিটি কলেজের ছাত্রদের দুটো পক্ষের মধ্যে তাদের মধ্যে একটা অসন্তোষ ছিল, যারই ফলশ্রুতিতে এই দাওয়া পাল্টা দেওয়ার সূত্রপাত। খবর পেয়ে আমাদের পুলিশের পর্যাপ্ত উপস্থিতির পর আমরা দুই পক্ষকে দুই দিকে সরিয়ে নিতে পেরেছি এবং বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা কি কারণে তাদের হত্যা করেছে তা এখনো জানা যায়নি। পরিবারের সদস্যদের ধারণা পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন গরু ব্যবসায়ী হাবিবুর রহমান, স্ত্রী পপি খাতুন ও তাদের ছেলে পারভেজ হোসেন ও মেয়ে সাদিয়া খাতুন। একই পরিবারের 4 জনের নির্মম হত্যাকাণ্ডে এলাকায় নেমেছে শোকের ছায়া, তৈরি হয়েছে আতঙ্ক। স্থানীয়রা বলছেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে হাবিবুর ও তার স্ত্রী সহ তাদের 2 সন্তানের গলা কেটে হত্যা করেছে। আমার ভাইও শেষ করতে চাই যখন তখন, বাঘের ভিতর কেউ আছে আর নিজের ভিতর কেউ আছে। কেন হতে পারে? এটা সম্পদ নিয়ে দ্বন্দ্ব চলতেছে বহুদিন থেকে। আমি আরো বলি এবারে সম্পদ নিয়ে দ্বন্দ্ব করিস না, এবার আরো যা পাবে যার যেভাবে মিটাই দেবা। আমরা জীবনে দেখেও নি শুনেও নি এরকম যে ঘটনা ঘটে গেছে। ঘরের কোনো মালামাল লুটপাট বা চুরির আলামত পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের ধারণা জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরেই পরিকল্পিত এই হত্যাকাণ্ড। আমার কাছে দুটো চাবি থাকে আর এর কাছে থাকে একটা, চাবি লিয়ে না এই তালা খুলে যা দেখো ছেলে এইভাবে মুখ মাটি পড়ে আছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চলছে। সাথে সাথেই আমরা চলে আসছি, আমি নওগাঁ থেকে আসছি। তো আমরা দেখছি যে কি করা যায়, বা আমাদের আইনগত প্রক্রিয়া তো অবশ্যই আমাদের এখন থেকেই শুরু হয়ে গিয়েছে, অনেক আগে থেকেই। মামলা রুজু হবে এবং আমাদের তদন্ত অব্যাহত থাকবে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বেলা 11:15টার দিকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিরাজগঞ্জের চৌহালি উপজেলা আমলি আদালতের বিচারক। এর আগে আমির হামজাকে 19 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন বিচারক। তবে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই আদেশ দেন তিনি। গত 26শে মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ 1971 সালের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে কটূক্তি করেন আমির হামজা। পরে তার বিরুদ্ধে একাধিক মানহানির মামলা করা হয়। এসএলএম সহ সব ঋণ খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ ফেরত আনতে সরকার টু সরকার পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আগামী বাজেটে ব্যাংকিং খাত পুনরুদ্ধারের জন্য বড় একটি অংশ বরাদ্দ রাখা হবে। পাশাপাশি স্থানীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের পরিমাণও কমিয়ে আনার পরিকল্পনার কথা জানান তিনি। ব্যাংকিং খাতে চাকরিচ্যুতদের বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত আছে কি না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি বর্তমানে শ্রম আদালতে বিচারাধীন। আদালতের রায়ের ভিত্তিতেই বাংলাদেশ ব্যাংক পরবর্তী সিদ্ধান্ত নেবে। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের 18তম অধিবেশন শুরু হয়। সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পড়ছে আগে থেকে, এই সংখ্যাটা যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে পালিয়ে গিয়েছে সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি কাজ করছে। শুল্ক সুবিধার অপব্যবহার করছেন অনেক ব্যবসায়ী এমন অভিযোগ করে এনবিআর চেয়ারম্যান বলেছেন, বাণিজ্যিক উদ্দেশ্যে কর সুবিধা নিয়ে পণ্য আমদানি করা হলেও সেগুলো বাসাবাড়ির কাজে ব্যবহার হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় আব্দুর রহমান খান আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে 2026-27 অর্থ বছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের লক্ষ্যে ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বসেন এনবিআর চেয়ারম্যান। এ সময় ভ্যাট আদায় প্রক্রিয়ার জটিলতা সহ নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। অনলাইন বাধ্যতামূলক হয়েছে যে আমরা আমদানি পর্যায়ে বা অন্যান্য পর্যায়ে আমাদের বাধ্যতামূলক। আমরা যখন অনলাইন দিতে যাচ্ছি বলছি কিন্তু আপনার তো আপডেট নেই, আপডেট করতে হবে আগে। এইটা আমরা একটা জটিলতায় পড়ছি। 26-27 সাল হতে একটা 15 বছরে এখানে ট্যাক্স হলিডে দেওয়ার প্রস্তাবনা করছি, যাতে দেখা যাবে যে লোকাল ইন্ডাস্ট্রি এবং বিদেশি যারা বিনিয়োগকারী তারা এখানে ইনভেস্ট করতে আগ্রহী হবে। ব্যবসায়ীদের অভিযোগ নিয়ে চেয়ারম্যান বলেন, সমস্যা সমাধানে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। ইজি করার জন্য কিন্তু আমাদের এই প্রসেসটা যে আমরা অনলাইনে আসবো, যে আপনারা যে পেপার রিটার্ন দিয়েছেন সেটাই আপনারা নিজেরাই এন্ট্রি দিয়ে দেন পুরোনোগুলো, অর্থাৎ আপনারটা আপনি আপডেট করে ফেলেন, সেটাও দেওয়া হয়েছে। এবং এটা শুধু আমরা খুব বড় আকারে কিন্তু মিডিয়াকে জানিয়েছি, প্রেস রিলিজে জানিয়েছি এবং অনেকে কাজও করে ফেলেছে, সুতরাং কঠিন কিছু না। আলোচনার টেবিলে উঠে আসে শুল্ক সুবিধার বিষয়টি। তবে এই সুবিধা অনেক ব্যবসায়ী অপব্যবহার করছেন উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। আপনি ইম্পোর্ট করছেন সব কমার্শিয়াল ইম্পোর্ট, বাসাবাড়িতে ব্যবহার হবে, কিন্তু আপনি এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল বলে কম ডিউটিতে মাল নিয়ে আসেন, এটা ঠেকাবে কি? দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে বলেন, এ খাতের প্রসারে নীতিগত সহায়তা দেবে এনবিআর। যত ডিস্টর্ট হয় তত ভেজাল, বরং সবার জন্য এক রেট, ইন্ডাস্ট্রি তো যা, আপনার বাড়িতেও যা, এগ্রিকালচারও যা, লাগলে সবার জন্য কম। করের ন্যায্যতা নিশ্চিত করাই এনবিআর এর বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন আব্দুর রহমান খান। ডেফিনেটলি আপনাদের পেইনগুলো বুঝি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ। এই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে অবরোধ থাকবে জানান তিনি। এতে ইরান বলছে হুমকির মুখে কোনো আলোচনা হবে না। পাল্টা হামলার জন্য প্রস্তুত তেহরানও। হামলা পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্য যখন টালমাটাল, তার প্রভাব যখন পড়েছে গোটা দুনিয়ায়, তখন 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। চলে চুক্তি নিয়ে আলোচনা ও শান্তির অন্বেষণ। সেই যুদ্ধবিরতির সময় ফুরিয়ে যাচ্ছে আজ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ব্লুমবার্গকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সুনির্দিষ্ট চুক্তি না হলে আবারও শুরু হবে সামরিক হামলা। চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন বলেও জানান তিনি। অন্যদিকে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত ইরানের উপর থেকে অবরোধ তুলবে না ওয়াশিংটন। এর ফলে ইরান প্রতিদিন প্রায় $50 কোটি ক্ষতির মুখে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে হুমকি কিংবা চাপের মুখে কোনো আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরানের শীর্ষ নেতৃত্ব। একই সঙ্গে আলোচনায় ব্যর্থ হলে নতুন সামরিক সক্ষমতা প্রকাশের প্রস্তুতির ইঙ্গিতও দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রতি পুরনো গভীর অবিশ্বাস এখনো আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে প্রতিশ্রুতি রক্ষা হলে সংলাপ সম্ভব, কিন্তু কোনো চাপের কাছে ইরান নত হবে না বলেও এক্সে দেয়া বার্তায় জানান তিনি। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলেন, ডোনাল্ড ট্রাম্প অবরোধ আরোপ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপ দিতে চাইছেন। অন্যদিকে অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করছে ইরানের পতাকাবাহী জাহাজ সুজা 2 নামের এই জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার খবর দিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। বিসিবি সভাপতি তামিম ইকবালের হোম টাউনেই হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের নিষ্পত্তি। সিরিজের শেষ ম্যাচ করাবে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে। মঙ্গলবার দুপুরেই বন্দর নগরীতে পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। এই ভেন্যুতেই 3 ম্যাচ সিরিজের প্রথম 2টি টি-20তেও মুখোমুখি হবে 2 দল। মঙ্গলবার দুপুর 2টা নাগাদ বন্দরনগরীর টিম হোটেলে পৌঁছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। টিম বাস থেকে আগে নামতে দেখা গেল নিউজিল্যান্ড দলের সদস্যদেরই। টম ল্যাথামদের জন্য নতুন শহর, নতুন অভিজ্ঞতার চট্টগ্রাম। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। টাইগার টিম বাস থেকে সবার আগে মেহেদী বিরাজকেই নামতে দেখা গেল। হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা উৎসুক দর্শক, তাদের উদ্দেশ্যে হাত নেড়ে ক্যাপ্টেন ছুটলেন হোটেলের দিকে। ব্যাট হাতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ওপেনার সাইফ হাসান, পাশেই হাঁটছেন আফিফ হোসেন। লম্বা সময় পর জাতীয় দলে সুযোগ পেয়েও কিছু করে দেখাতে পারেননি এই ব্যাটিং অলরাউন্ডার।
শরীফুলের সাথে গল্প করতে করতে হোটেলের পথে উজান ভাঙছেন রিশাদ। তার পেছনেই তাসকির আহমেদ, সাথে স্পিনার তানভীর, তানজিদ তামিম, শান্ত, মুস্তাফিজ। একটু পর লিটন কুমার দাস। বড় স্কোরের খরায় ভুগতে থাকা লিটনের সাথে এই সিরিজে এখনো পর্যন্ত সুযোগ না পাওয়া মাহিদুল অঙ্কন। পাশেই কালো চশমায় চোখ ঢেকে ছুটছেন তাওহিদ হৃদয়। ম্যাচটি বৃহস্পতিবারের জন্য চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাস বলছে মোস্টলি সানি অ্যান্ড হট। তবে ম্যাচের দিনে সম্ভাব্য তাপমাত্রায় চোখ রাখলে গলা শুকিয়ে আসাই স্বাভাবিক। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাথায় নিয়ে খেলতে হবে সাগরিকায়। মঙ্গলবারের ভরদুপুরেই চট্টগ্রামে সূর্য চোখ রাঙিয়েছে ৩২ ডিগ্রি উত্তাপ নিয়ে, যেটা অনুভূত হয়েছে ৩৫ ডিগ্রিতে। চট্টগ্রামে দুই দলকেই লড়তে হবে বাড়তি এক প্রতিপক্ষের বিপক্ষে। শুনতে আশ্চর্য লাগলেও বাস্তবতা হলো একটা থাকবে মাঠের প্রতিপক্ষ, অন্যটা বৈশাখের ঝাঁঝালো সূর্যের উত্তাপ। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।